ময়েস স্যার কাছে যে বললাম যে স্যার এই ঘটনা, আমরা এই আমাদের অপরাধ হলো এই, আমরা স্লোগান দিচ্ছি দেখা আমাদেরকে পিছিয়ে দিয়ে দিচ্ছে। বাংলাদেশের সর্বপ্রথম মুক্তিযোদ্ধার অপারেশন আমি ছিলাম, নৌকার মাঝি। ইতিমধ্যে আমি মুক্তিযোদ্ধা চলে যাবো 93-তে মিনার মার খায় আমি নির্বাচন করি। আমার প্রতিদ্বন্দ্বী ছিল কামাল মজুমদার, আমার প্রতিদ্বন্দ্বী ছিল একলা। যে আমি আবু ইউসুফরে চিনে না, ওই কামাল মজুমদার করেন বলেন আর ওই আসলাম সাহেব বলেন, এখানে আমি একবার না আর এবার নিয়ে 6বার নির্বাচনে নমিশন দিছে। খালেক সিটি আজকের এই কালচার, এই পরিবর্তন সিনেমা হল ভাঙ্গার পিছনে, যদিও আমরা এখানে মরুম সাহেব রহমতুল্লাহ দিয়া খালেক সাহেবের রাজি কইরা ওখানে একটা মাহফিল। আমরা আশা করব কি মানুষ আশাবাদ, মানুষের সাথে হাত মিলাইলে মানুষ মনে করে যে একটা রিল্যাক্স পাইবে। ইসলামের বিকল্প কোনো রাস্তা নাই। আমি লেখা দিতে পারি এবং সিল করতে পারি, সিল মোড় দিয়ে দিতে পারি। এই কারণে অন্যরা যেটা আসবে তারা সন্ত্রাস লালন পালন করবে, টেন্ডারবাজ লালন পালন করবে। আমার বাল্য জীবন কাটতে হলো বিক্রমপুর, মুন্সিগঞ্জ জেলায় রামপাল ইউনিয়ন। গ্রামের বাড়ি হলো খানকা দালাল পাড়া। ক্লাস 3 পর্যন্ত ওখানে লেখাপড়া করছি। এরপরে আমার আব্বা উনি থাকতেন হইলো রাজশাহীতে। রাজশাহীতে উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ওখানে আমাদের বাড়ি আছে, তখন আমরা ওই বাড়িতে চলে গেছি। 69-এ যখন আমি মেট্রিক ক্যান্ডিডেট, দেশের জন্য আন্দোলন হইতেছিল, এই আন্দোলনের সাথে আমি জড়াই। জড়ানোর পর যখন আমাদেরকে স্কুল থেকে টিসি দিয়া দেয়, তো আমাদের প্রাক্তন যে বোর্ডের চেয়ারম্যান ছিলেন, উনি 1 বছর কি 2 বছর আগে লোকনাথ হাই স্কুলের হেড স্যার মহেশ স্যার, তখন উনার কাছে আমরা গেলাম। আমি একা না, আমরা 11 জন ছিলাম। তখন তৎকালে ফুটবলের ভিতরে খুব নাম করা ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলছে ননি, তারপর যুব ব্রাদার্স ইউনিয়নে খেলছে। এরকম অনেক সাথী আমার ক্লাস বন্ধু ছিলেন। তো তাদেরকে নিয়ে আমরা গেলাম মহেশ স্যার কাছে যে বললাম যে স্যার এই ঘটনা, আমরা এই আমাদের অপরাধ হলো এই, আমরা স্লোগান দিচ্ছি দেখা আমাদেরকে পিছিয়ে দিয়ে দিচ্ছে, আমরা তো পরীক্ষা দিতে পারতাম। তখন উনি মুসলিম হাই স্কুলের রহমতুল্লাহ সাহেবের ডাক দিলেন। ডাক দিয়া উনি বলে যে আমার এই 11টা ছেলে পরীক্ষা দিবে, তুমি এটা করো। উনি এই ব্যবস্থা করে দিলেন। 71-এ স্বাধীনতার সূচনা লগ্নে আমি, আমার বাড়িটা ছিল হলো রানীবাজার। রানীবাজারের মেন জায়গায় হলো আমার বাড়ি। তো রানীবাজার থেকে যখন দুপুরবেলায় আমি ভাত খাওয়া দাওয়া করে যখন বাইরে হওয়ার পর, তখন খবর পাইলাম, তখন তো কি ছিল না, লোক মারফত খবর পাইলাম যে জোয়ার সাহেবের মাইরা ফেলেছে ঢাকা রাজশাহী ভার্সিটি। তখন বললো যে তখন এই আমরা মিছিল নিয়ে বাইরে, মিছিল নেওয়ার সাথে সাথে আমি ওখান থেকে লোকজন জোগাড়, ওইটা পাশে ছিল ভ্রমণ পার্ক, পার্কে গেলাম। তো পার্কের থেকে আবার আসলাম ঘুরা মিছিল করে TNT অফিসের এখানে আসার পর গুলি হয়েছে।
আর্মিরা, পাকিস্তান আর্মিরা গুলি করছে। সেই গুলিতে আমি, পাশে ছিল বড় ড্রেন, গণকপাড়ার ড্রেন, এই ড্রেনটা বড় ড্রেন ছিল, ওই ড্রেন দিয়া আমার বাসার পিছন দিয়া উঠছে। ওইটা যখন বাসায় গেলাম, এর মধ্যে হুলিয়া জারি হয়ে গেছে, এই যে কার্ফু, এবং আমার বিরুদ্ধে হুলিয়া জারি হয়ে গেছে। তো তারপর দিন কার্ফু শিথিল করার সাথে সাথে আব্বা আমারে নিয়ে বানেশ্বরে আসলো। বানেশ্বরে আসা, বানেশ্বর থেকে আমরা আবার ওখান থেকে প্রায় 1-1.5 মাস পর্যন্ত আমি ছিলাম। হ্যাঁ, ওখান থেকে আসলাম হইলো পুটিয়া। ওই না, প্রথম গেলাম বানেশ্বর না, প্রথম হইলো পুটিয়া। পুটিয়া থেকে আসলাম পরে 1 মাস পরে বানেশ্বর। বানেশ্বরে আসলাম আবু বক্কর সাহেবের বাড়িতে। ওখানে এসে যাই, পরবর্তীতে করতে করতে ঢাকা আসলাম কোন রকম ভাবে। ঢাকা থেকে গেলাম গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে আমি অল্প কথায় সারতাছি যে আমরা দেশের জন্য কি করছি। বাংলাদেশের সর্বপ্রথম মুক্তিযোদ্ধার অপারেশন আমি ছিলাম, নৌকার মাঝি। আমি, আমার মামা আব্দুল আজিজ, আর আমার আরেক খালাতো ভাই আবুল হোসেন, এরা ছিলাম হলো নৌকার মাঝি। আমার নানার বাড়িতে থাকতাম, বিক্রমপুরে আমার নানার বাড়িতে থাকতাম। যাই হোক, সেখান থেকে আসলাম, পার হইতে হইতে যাই হোক, পরবর্তীতে আমার এক বন্ধু, বন্ধু মানে আমার ক্লোজ বন্ধু, নাম হলো সৈয়দ আনোয়ার হোসেন। ওর ভাই হইল, উনি এয়ারফোর্সে চাকরি করতেন, পাকিস্তান এয়ারফোর্সে। পেশোয়ারে ছিল। পেশোয়ার থেকে যখন উনি ছুটি নিয়ে বাড়িতে আসতেন, তখন আব্বার কাছে এই ঘটনা শুনলো যে উনি যে করলো কি, বিক্রমপুর থেকে আমার নিয়ে এসেছে। তো রাজশাহীতে আসার পর, ও ইতিমধ্যে আমি ইয়েতে মুক্তিযোদ্ধা চলে যাবো, কিন্তু আর যাওয়া হয় নাই। তো যাই হোক, উনি নিয়ে আসলো রাজশাহীতে। রাজশাহীতে ছিলাম, তারপর রাজশাহীর পরে ওখান থেকে স্বাধীন। পরবর্তীতে যখন আব্বা 78-এ যখন আব্বা মারা যায়, মারা যাওয়ার পর আমরা ব্যাগ এন্ড ব্যাগেজ সব ঢাকা এসে পড়ছি, মিরপুরে আইসা বললাম। 78-এ আমি চরমোনা পৃষ্ঠা হুজুরে পাইছি। এটাও একটা অভিনব ইয়েতে আল্লাহরই ইচ্ছা ছিল। আমার এক বন্ধু চিটাগাং, চিটাগাং তখন আমার ব্যবসা আছে, এবং খাতুমুজে আমার অফিস ছিল। তো পরে হঠাৎ দেখি পরিবর্তন। হ্যাঁ, যেহেতু কোন পরস্পরের পরিবর্তন হচ্ছে, আমি চরমোনা পৃষ্ঠা চরমোনা পৃষ্ঠা দেখতে পাই। যাই হোক, এই ঘটনার পরে 3 মাস পরে আমি এ, হুজুরের দেখতে পারলাম। তো বললো যে ওই তারিখে আসলো, ওই তারিখে এসে আমি ঢাকায় এসে আবার ওই তারিখে টিকিট বুক করে রাখছি প্লেনে, আবুলের দিয়া। হ্যাঁ, এগুলি কিন্তু দালিলিক। আবুলের দিয়া আমি টেলিফোনে বুক করে রাখছি। বুক করে উনি ঠিক ওই তারিখে আমি চিরাং গেলাম, মানে একদিন আগে গেছি। তারপরের দিন পৃষ্ঠা হুজুরের রিসিভ করলাম এয়ারপোর্ট থেকে, নিয়ে গেলাম। তো যাই হোক, উনার সমস্ত কিছুই পর্যবেক্ষণ হওয়ার পর আমার এতমিনান হইল যে আমার দাদা যেভাবে উজুটা করতেন, ঠিক যে সাংসগতে উজু করতেন, ঠিক ওই সাংসগতে উজুটা করতেন। এবং দাদা উজু করার পর যেভাবে উনি হাতটা মুছতেন গামছা দিয়া, ঠিক আমার সাহেবদের মানে উনিও ওইভাবে পড়তেন। যাই হোক, উনার সার্বিক সবকিছু আমার কাছে দিলের ভিতরে বসে গেছে। আমি বললাম সিরাজের, সিরাজ, আমার ওই বন্ধুরে বলতেছি, তাড়াতাড়ি হুজুরে আমার মুড়ি ফিরে। তো হুজুরে বললো যে না, এখন তো না, ইস্পানি জুট মেলে হবে। হ্যাঁ, তখন উনি বললেন যে, না, আমি বললাম যে না হুজুর এখানে, আমি তার ফি মুজুরি কিছু বুঝি না, আমি এখানেই হবে। তখন
এই আগ্রাবাদ ইয়ের যেটা ফায়ার সার্ভিস অফিসে দোতলায় মেসে, তো উনি ওখানে বৈশা আমার আমার মুরিদ করলেন, আমি মুরিদ হয়ে গেলাম। আমারে উনি একটা উপদেশ দিলেন যে আপনি কিন্তু ধূমপান করবেন না। তখন আমি ধূমপান করতাম, তো ঠিকই ধূমপান করতে না, এই উপদেশটা দিলেন, আর কিছু বললেন না। ৮০-তে এসে ইসলামী আন্দোলনের সাথে ৮০-তে এ তো হুজুরের ৮৭-তে তো তো হুজুরের মুরিদ হইলাম। ইসলামী আন্দোলনের যখন খেলাফত আন্দোলন যখন আসলো, হযরত হাবিবুর রহমতুল্লাহ আলাই উনি তবার দাওয়াত দিয়া যখন ময়দানে আসলেন, ইতিমধ্যে এখানে আর একটা মেসেজ দেই যে হযরত আয়েশা ও সর্বপ্রথম জিয়াউর রহমান সাহেবকে উনি একটা মেসেজ দিচ্ছেন, চিঠি। হ্যাঁ, এই রাষ্ট্রকে ইসলামী হুকুমত করার জন্য উনি আহ্বান জানাইছেন। হ্যাঁ, তো যাই হোক, এই মেসেজটা অনেকে জানে না। হ্যাঁ, যে আজকে ইসলামী আন্দোলন কোন মেসেজের উপরে, কোন পাওয়ার উপরে চলতেছে, এইটা কিন্তু অনেকে জানে না। তো যা উনি আগে কিন্তু রাজনৈতিক ভাবে উনার সতর্ক করতেন যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য উনি চিঠি লিখলেন। পরবর্তী যাই হোক, ওইটা তো আর মানার কথা না, যে ওনারা মানে নাই, না মানার কারণে হযরত হাবিব হুজুর নির্বাচনের ময়দানে আসলেন, প্রেসিডেন্ট নির্বাচন। ওই প্রেসিডেন্ট নির্বাচনের সাথে আমি সম্পৃক্ত ছিলাম, যেহেতু আমার শায়েখ সম্পৃক্ত, ওই কারণে কিন্তু আমি সম্পৃক্ত। অনেক ঘটনা এখানে রাজনৈতিক ভাবে, অনেক ঘটনা সাথে আমি জড়িত এবং প্রত্যক্ষ সাক্ষী। তো যাই হোক, ইসলামী আন্দোলনের সাথে ৮৭ থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি জড়িত, এবং ৯৬-৯৬-তে মিনার মার্কায় আমি নির্বাচন করি এই আসনে। তখন বৃহত্তর মিরপুরের আসনে আমি নির্বাচন করছি। আমার প্রতিদ্বন্দ্বী ছিল কামাল মজুমদার, আমার প্রতিদ্বন্দ্বী ছিল একলাখ। হ্যাঁ, এরা ছিল আমার প্রতিদ্বন্দ্বী। তো ইনশাআল্লাহ সেখানেও আমরা সুন্দরভাবে, মানে অর্থাৎ মডেল নির্বাচন, ওইটা মডেল নির্বাচন। যদিও আমরা সেখানে ভোট করার সংখ্যা কম পাইছি, কিন্তু আমাদের ভোট আর সংখ্যা দিয়ে আমাদের কাম নাই। আমাদের কাজ হইল মানুষকে ইমানি ভাবে বাঁচানো। মানুষ অন্যায়ের জায়গায় ভোট দিবে, রায় দিবে, ওই রায়ের থেকে তাকে হেফাজত করা। এই হেফাজত করার নাম হলো ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন এই না যে আমাকে কিছু একটা জোর করে হইতে হবে, অমুক হইতে হবে, সেমুক হইতে হবে, এরকম না। এটা মানুষকে ইমান হেফাজতের দাওয়াত দেওয়া। এখানে আমি একবার না, আমাকে পাঁচবার এবার নিয়ে ৬বার নির্বাচনে নমিশন দিছে, এবং আমি ২-৩বার আমি আনছি। একবার আনছি আমিন ইসা হুজুরে, একবার আনলাম জাফরুল্লাহ খান সাহেবের, আর একবার দিলাম হইলো হারুন সাহেবের। হ্যাঁ, আর এই সেকেন্ড ১৮ নির্বাচন আমি করছি, এবং বর্তমান নির্বাচন আমি করছি। এই ১৮ নির্বাচনও আমি ইনশাআল্লাহ, ওটাও আমার মডেল নির্বাচন, আদর্শিক দিক দিয়ে। আর এইবারে চলমান যে নির্বাচন সামনে আসতেছে, এখানে যে আমি প্রার্থী হব, ১৮ যে আমি প্রার্থী হয়েছি, বা এই ২০৯৬-তে ১৯৯৬-তে যে প্রার্থী হয়েছি, এটা কিন্তু আমার ব্যক্তিগত চাওয়া না। আমাকে কেন্দ্র থেকে আমার আমির নির্দেশ করছে, আমি পালন করছি। আচ্ছা, হ্যাঁ, যেহেতু আপনার রাজনৈতিক জীবন এখন ১৪ আসলে আপনি বলছিলেন যে আপনার বাবা মারা যাওয়ার পরে আপনি মিরপুরে চলে আসেন। হ্যাঁ। মিরপুরের কোথায় থাকেন আর আমি এসে কি করছেন? আমি মিরপুরে প্রথম হইলো, এখন বর্তমান যে হাজি প্লাজাটা, এই হাজি প্লাজাটা এখানে আমরা ভাড়া থাকতাম। পরবর্তীতে ওইটার পিছনে আমরা জায়গা নিছি সেলিনা হাসপাতালের সাথে, ওখানে জায়গা নিছি। ওখানে জায়গা নিয়ে ওখানে আমরা এক্সপোর্টের ব্যবসা করতাম। কাঁকড়া মাছের এক্সপোর্টের ব্যবসা হইতো ওখানে, এখন উত্তরায় আছে। হ্যাঁ,
তো এইভাবে মোটামুটি আর অন্য অন্য ব্যবসার সাথেও আমি জড়িত ছিলাম। হ্যাঁ, তো পরবর্তীতে আবার এই অনেক সময় ওই বয়সের কারণে অনেক সময় ব্যবসা থেকে নিতে হয়। তো যাই হোক, আমার তিন ছেলে, এক ছেলে হইলো নিউজিল্যান্ডে থাকে, এবং আহ, আরেক ছেলে থাকে, দুই ছেলে হচ্ছে আমার সাথে। একটা হইলো কম্পিউটার, ছোটটা হইলো কম্পিউটার ইঞ্জিনিয়ার, মাঝারোটা হইলো এই, বিবিএ। বিবিএ বিবিএ কমপ্লিট করে নাই। হ্যাঁ, ইনকমপ্লিট অবস্থায়, যে করোনার মধ্যে সমস্যা ছিল, যে ওই ইনকমপ্লিট অবস্থায় ওই অবস্থায় রয়েছে। হ্যাঁ, এখন ও ব্যবসার সাথে মোটামুটি ভাবে জড়িত, টুকটাক যায়, ব্যবসা বাণিজ্য যাই করে এই। আর ছোট ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার, ও বাইরে চলে যাবে, ওর মোটামুটি একটা লাইন ফাইন হয়ে গেছে, আহ, ও চলে যাবে। এই হলো ই। আর আমরা 8 ভাই একত্রে আছি। হ্যাঁ, 2 ভাই মারা গেছে। হ্যাঁ, এক রেঞ্জের ভিতরে আছে, আল্লাহর রহমতে রাখছে আল্লাহ। হ্যাঁ, মা আছে, তারপর হইলেও এই বোনেরও কাছাকাছি সব, বোন বিয়ে সাথে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই কাছাকাছি সব। দিনই কাজ করি, অর্থাৎ যা করি আল্লাহ সন্তুষ্টির জন্য, নিজেকে জাহের করার জন্য না। যদিও আপনি এখানে প্রশ্নটা করছেন, প্রশ্নের উত্তরের জন্য আগে আল্লাহর দরবারে ক্ষমা চাই আমি, যদি এটা আমার মনের ইচ্ছা না। যেমন আমি কিছুক্ষণ আগে এই মগরিবের নামাজ, হ্যাঁ, পড়লাম খালিক সিটি মসজিদে। তো যে ওখানে বক্তব্য আমি অনেক কথা বলতে পারতাম, কিন্তু বলি নাই। কেন বলি নাই? এটা হলো আমার আল্লাহ সন্তুষ্টির জন্য। খালেক সিটি আজকের এই কালচার, এই পরিবর্তন, সিনেমা হল ভাঙ্গার পিছনে, যদিও আমরা এখানে মরুম সাহেব রহমতুল্লাহ দিয়া খালেক সাহেবের রাজি কইরা ওখানে একটা মাহফিল, ওই মাহফিলে উনি কমেন্টমেন্ট দিছিলেন যে সিনেমা হল ভাঙবে, এবং উনি হজে যাবেন, হ্যাঁ, মসজিদ করবেন, মাদ্রাসা করবেন, বিউটি সিনেমা। উনি কিন্তু কমেন্টমেন্ট দিচ্ছেন, এবং আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তো যাই হোক, উনি ওনার কথা রাখছেন। উনি 17 কি 18 দিনে বা 20 দিনের মাথায় এই সিনেমা হল ভাঙছেন, এই বিক্রি করে দিচ্ছেন, তারপর উনি হজে গেছেন, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কালচার চেঞ্জ। হ্যাঁ, এরপরে আরো আছে এরকম অনেক, যেমন গোলার টেক মাহফিলটা, এটা কিন্তু একটা বিশাল অর্জন। 3 দিন ব্যাপী, এটাও একটা বিশাল অর্জন। এবং অনেক ঘটনা আছে যেগুলি বলতে গেলে আল্লাহর কাছে হয়তো আল্লাহ কি মনে করবেন, এটাও তো একটা ব্যাপার আছে না। যাই হোক, পরবর্তী প্রশ্ন করতে পারেন। এখানে জামাতের প্রার্থী আছে, বা অন্য অন্য প্রার্থীরও আছে। ওই যে তুলি আছে, তারপর আরো অনেকে আছে। হ্যাঁ, যেহেতু জামাতের সাথে আমাদের একটা সমঝোতা হইতেছে, হ্যাঁ, আসন সমঝোতা, এই আসন সমঝোতার ভিত্তিতে যদি মুরব্বীরা যে সিদ্ধান্ত দিবেন, সেই সিদ্ধান্তের সাথে আমরা একমত। এক, সেকেন্ড টাইম হলো ওই সিদ্ধান্তের পূর্বে আমাদের যেভাবে প্রস্তুতি নেওয়ার দরকার, আসলে আমরা সেইভাবে প্রস্তুতি নিতেছি। যেমন আমার আসন কমিটি, একটা সেন্ট্রাল কমিটি হয়েছে, ওয়ার্ড কমিটি আমাদের পুরাপুরি হয়ে গেছে। এখন আমাদের সেন্টার ভিত্তিক কমিটিগুলি যেগুলি আছে, এটাও আমাদের পুরাপুরি ভাবে হয়ে গেছে। এখন পুলিং এজেন্টের ব্যাপারে যে কয়জন লাগবে, সেটাও আমাদের পুরোপুরি হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই মাসের ভিতরে সব কমপ্লিট হবে। দ্বিতীয় কথা হইলো যে অনেক কিছু প্রচলিত রাজনীতির সাথে আমাদের অনেক কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে। যেমন যে বেপর্দা নারী, যেমন রাস্তায় বাইরে হইলে আমরা প্রতিবাদ করতে পারি না। হ্যাঁ, আবার বেপর্দা নারী দিয়ে আমরা কেউ কিছু প্রচার করতে পারি না। আমাদের যা কিছু করতে পর্দার মধ্যে করতে হয়, পর্দার ইয়ের ভিতরে, শাসনের ভিতরে করতে হয়। যেমন আমাদেরও পুরুষদেরও কিছু বাধ্যবাধকতা রয়ে গেছে, কালচারের দিকে বাধ্যবাধকতা রয়ে গেছে। এই কালচার গুলি আমাদেরকে মেনটেনেন্স করে আমাদের আগাইতে হয়।
অন্যেরা যা করতে পারবো আমরা তা করতে পারি না। আমাদের কালচার অনুপাতে, আমাদের কালচার বলতে গেলে ইসলামিক কালচার অনুপাতে যতটুকু আগানো দরকার আমরা অতটুকুই আগাইতে পারতাম ইনশাআল্লাহ। এবং মাঠ পর্যায়ে আমাদের মোটামুটি আমি যতটুকু গণসংযোগের মাধ্যমে যতটুকু আমি জানতে পারছি বা মসজিদ ভিত্তিক গেছি তাতে জানতে পারছি বা দেখতে পারছি, তাতে আমরা বহুত আশাবাদী। আশাবাদী মানে মানুষ, আমরা আশা করবো কি মানুষ আশাবাদী। মানুষের সাথে হাত মিলাইলে মানুষ মনে করে যে একটা রিল্যাক্স পাইবে, সে একটা মনের থেকে তৃপ্তি সহকারে এতমিনানের সহকারে সে রিসিভ করতে। একটা মানুষের সাথে হাত মিলাইলে সে মনে হয় যে আমি একটা তৃপ্তি পাইলাম, রিল্যাক্স পাইলাম। এই যে রিল্যাক্স বোধ, এই স্বাধীনতা বোধ, এটা তো মাশাআল্লাহ এই 5ই অগাস্টের বিপ্লবের পরে ইনশাআল্লাহ এটা স্টাবলিশ হয়েছে। হ্যাঁ, আগে মানুষের মধ্যে এরকম ছিল না, এখন মানুষের মধ্যে স্টাবলিশ। এবং মানুষ অনেক প্রতিবাদী, অনেক কথা ফুটে বলতে পারে, অনেক প্রতিবাদ করতে পারে। এটা ছিল না, এটা মাশাআল্লাহ এই 5ই অগাস্টের পরে আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন এই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে। এবং যারা হয়েছে ওই কি বলে হ্যাঁ পঙ্গু হয়েছে, হ্যাঁ, এই তারা হলো গাজী, গাজীদের মাধ্যমে হ্যাঁ আমাদের এই বিজয়টা আল্লাহ পাক দিচ্ছেন। 14 আসনের সবচেয়ে বড় সমস্যা হইলো এখন একটাই, সেটা হইলো সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি, এগুলো সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যা দিয়ে সকল অপরাধীকে লালন পালন করে। এই সমস্যাটাকে স্টাবলিশ করার জন্যই, এটাকে সন্ত্রাসকে স্টাবলিশ করার জন্য এই চাঁদাবাজি, এই অন্য অপরাধী সৃষ্টি করতে হবে। এটাকে আগে বন্ধ করতে হবে। ভোটারদের উদ্দেশ্যে একটাই মেসেজ, সেটা হইল যদি আমার পরবর্তী জেনারেশন যদি নিরাপদ আবাসস্থল চান, তাইলে ইসলামের বিকল্প কোনো রাস্তা নাই। আমি লেখা দিতে পারি এবং সিল করতে পারি, সিল মোড় দিয়ে দিতে পারি। এই কারণে অন্যরা যেটা আসবে তারা সন্ত্রাস লালন পালন করবে, টেন্ডারবাজ লালন পালন করবে, হ্যাঁ, তারা মার্কেটগুলি দখল করবে, মানুষের বাড়ি দখল করবে, মানুষের অন্যায় অত্যাচারে জুলুমের শেষ থাকবে না। ইসলাম ছাড়া যেই আসুক জুলুমের শেষ নাই। যে জুলুম ইতিপূর্বে হয়েছে তার থেকে ডবল জুলুম হবে। লেখা রাখেন, আমি বলে দিলাম আজকের ডেট দিয়ে লেখা রাখেন যে যে জুলুম ইতিপূর্বে হয়েছে তার থেকে ডবলের ডবল জুলুম হবে। আর ডবলের ডবল মানুষের বাড়ি ঘর এক কেউ থাকতে পারবে ঠিক মতো। কয়েকদিন পর পরে দেখেন না ওই জমির ভাষণ দেয় ইয়ের থেকে, যে এটা করলে জমির নিরাপদ থাকবে, ওইটা করলে কোন জমির নিরাপদ হয়েছে? একবারে ট্যাক্স বাড়ায়, একবার ওইটা বাড়ায়, একবার এইটা বাড়ায়, একবার এইটা বাড়ায়। এগুলি কেন থাকবে? একটা পিরিয়ড যাবে তার নির্দিষ্ট নীতিমালার মধ্যে, ওই নীতিমালার মধ্যে 5 বছর ক্যারি করবে। 5 বছর পরে এটা আবার রিজলভ হয়ে যাবে, এটা এরকম না, এটাকে ক্যারি করতে হবে। স্থায়ী কোনো পরিকল্পনা নাই। যা মাথার থেকে আসে তাৎক্ষণিক গিভ অ্যান্ড টেক। এই গিভ অ্যান্ড টেক রাজনীতি আর চলবে না। এই গিভ অ্যান্ড টেক রাজনীতি শেষ। আবার এর মধ্যে কিছু কিছু মোল্লারও জড়িত হয়েছে মিয়া সাহেব ওই গিভ অ্যান্ড টেকের জন্য। এই সমস্ত দুর্নীতিবাজ লোকদেরকে চিহ্নিত করতে হবে এবং সমাজ থেকে সমস্ত ভোটারদেরকে আমি বলতে তাদেরকে বয়কট করুন, তাদেরকে আগে বয়কট করতে হবে। আসুন দেশ গড়ার জন্য ইসলামের পথে আসুন। একটা ভোট শুধু আপনার বাড়ি নিরাপদ না, একটা ভোট এই দেশের সার্বভৌমত্বের নিরাপদ।
এই সার্বভৌমত্ব যদি নিরাপত্তা দিতে হয় তাহলে একটা ভোট আপনার অত্যন্ত জরুরি। ইসলামের সপক্ষে সে ভোটটা হইতে হবে এবং হাত পাখায় ভোট দিবেন।